তো দেখেছিলাম কি হাইড্রোলিক যন্ত্রে যে একটা পাত্রে অল্প পরিমাণ বল প্রয়োগ করে অন্য পাত্রে আমরা অনেক বেশি পরিমাণে বল সৃষ্টি করতে পারি। ফিজিক্সের ভাষায় এটার নাম বলেছিলাম আমরা ঘাত বৃদ্ধির নীতি। ঠিক আছে, ওইটা ছিল ওর মানে যন্ত্রের বর্ণনা। আজকে আমরা করব হাইড্রোলিকের ব্যবহারিক প্রয়োগ, হাইড্রোলিক যন্ত্রের ব্যবহারিক প্রয়োগ। তাহলে 1 নম্বর আমাদের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে হাইড্রোলিক যন্ত্রের ব্যবহারিক প্রয়োগ হাইড্রোলিক প্রেস। ঠিক আছে, এটাই তো আছে মনে হয় হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক মানে হচ্ছে হাইড্রোলিক যন্ত্র থেকে নামটা এসে, প্রেস মানে হচ্ছে কি করব এটাতে চাপ দেব। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আরেকটা কথা এখানে মনে রাখো যে এইটা যেটা হাইড্রোলিক প্রেস, এইটা যন্ত্রটা একজন পদার্থবিদ মানে ডিসকভার করেছিল, তার নাম হচ্ছে বার্মা। বার্মা তার নাম অনুসারে এটাকে অনেক সময় বার্মা প্রেসও বলা হয়। বুঝতে পারলা কথা? হ্যাঁ। তাহলে একটা নাম হচ্ছে কি হাইড্রোলিক প্রেস বা বার্মা প্রেস। তাহলে কার্যনীতি ওই রকমই। ভালো করে তোমরা ফিগারটা বানানোর চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, একটু মানে বিদ্যুতের ফিগার আছে বানাতে হবে। তাহলে ওটা মেন আমাদের প্রসেস হচ্ছে ওটাই। কথা বলো না, আস্তে আস্তে বানানোর চেষ্টা করো। একটা মোটা পাত্র নিয়েছি, এইদিকে আমরা নিয়েছি একটা পাতলা পাত্র। এই দুটোকে একটা সাধারণ নলের সঙ্গে আমরা যুক্ত করে দিয়েছি। তাহলে এখানে আমরা একটা সাধারণ নলের সঙ্গে যুক্ত করে দিয়েছি। কি হলো? এই দুটোকে সাধারণ নলের সঙ্গে যুক্ত করে দিয়েছি। আর এই পাত্রের যেটা এন্ড পয়েন্ট আছে এইখানে আর একটা নলের সঙ্গে অন্য একটা পাত্রের সঙ্গে যুক্ত করা থাকে। এটা এইখানে এই নলের এইখান থেকে আর একটা বার হয়েছে নল, সেটা আবার এখানে যে পাত্রটা থাকে তার সঙ্গে লাগানো থাকে। এখানে একটা জলের পাত্র থাকে। হয়েছে এতদূর? কি বললাম, একটা মোটা পাত্র আছে, পাতলা পাত্র আছে, দুটোকে একটা সাধারণ নলের সঙ্গে যুক্ত করা হয়েছে। সরু পাত্রের নিচের নলটা একটা জলধারের সঙ্গে যুক্ত আছে, আর এই পাত্রের সাইড থেকে একটা নল নির্গত হয়ে এটাও জলধারের সঙ্গে যুক্ত আছে। এইখানে একটা ট্যাপ লাগানো থাকে, ট্যাপ বন্ধ করার খোলার জন্য। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করতে পারি, এবার এই দুটোতে দেখো, এইখানে আর এইখানে এই দুটোতে একটা একমুখী ভালভ লাগানো থাকে। একমুখী ভালভ মানে ছিপি টাইপের একটা জিনিস থাকে এরকম। এখানেও একটা ছিপি টাইপের একটা জিনিস থাকে যেটাকে বলা হয় একমুখী ভালভ। একমুখী ভালভ এর কাজ কি দেখো, এর কাজ তোমরা নিজেরা বুঝতে পারবা। এখান থেকে জল উপরে যেতে পারবে, উপরে জল গিয়ে যখন এখানে জমা হয়ে গেল, ধরলাম আমরা এতদূর জল জমা হয়ে গেছে, এরকম জল জমা হয়ে গেছে। এবার জল নিচে প্রেস করলে এটা কি হয়ে যাবে, ছিপিটা বন্ধ হয়ে যাবে। পার্শ্ব কল্পনা করতে, হ্যাঁ। তাহলে সেই জন্য এটাকে বলা হয় একমুখী ভালভ, মানে একদিকে যেতে দেবে, অন্যদিকে যেতে দেবে না। হলো, তাহলে জলকে নিচে থেকে উপরে যেতে দেবে কিন্তু উপর থেকে নিচে আসতে দেবে না। এটার ক্ষেত্রেও যখন আমরা জল ভরলাম, জলের হ্যাঁ জল উঠবে কেন, এখানে পাম্প লাগানো আছে একটা, পাম্পের সাহায্যে অটোমেটিক উঠবে কি, বড় পাত্র থেকে জল নিচে এসে নিচে পাত্র এসে উপরে যাবে বা কোনটা সাইকেলিং ভাবে যাবে। না না, আমি বলছি তুমি পুরোটা দেখো, এখন পুরো প্রসেস আনি। একটা জলধার রাখা আছে, পাম্পের সাহায্যে জলকে আমরা উপরে উঠালাম। এবার জল যখন নিচে যাওয়ার চেষ্টা করবে, এটা কি হয়ে গেল, ছিপিটা এতে যাবে, যেতে পারবে না। এবার জলের সমস্যাশীলতা ধর্ম অনুযায়ী জল এইটা থেকে আবার দেখো কোন দিকে ধাক্কা মারবে, এদিকে। তাহলে এটাকে একমুখী ভালভ আছে, তাহলে যেতে পারবে। হ্যাঁ, তাহলে এর সঙ্গে সমান জল চলে আসলো। এটা বন্ধ আছে এখন, এটা খুলিনি আমরা।
তাহলে এখানে জলের সমুচ্চশীলতার ধর্ম অনুযায়ী এখানে জল চলে আসলো, দুটো পাত্রে কি চলে এসছে, সমান জল চলে এসেছে। এবারে এটা পাত্রে এইদিকে যদি তার জল ধাক্কা মারে তাহলে এটাও কি হয়ে যাবে, ছিপিটা বন্ধ, এদিকে যেতে পারবে না, তাহলে জল এখান থেকে এদিকে যেতে পারবে আর এখান থেকে এদিকে যেতে পারবে। এতদূর হয়েছে। এবার দুটো পাত্রকে আমরা কি করলাম, পিস্টন দিয়ে বন্ধ করে দিলাম যাতে উপরে জল, এদিকে একটা পিস্টন দিয়ে লাগিয়ে দিলাম, এটা এইখানে একটা আমরা পিস্টন দিয়ে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা মোটা পিস্টন, ওটা পাতলা পিস্টন। হ্যাঁ, দেখো কেন নিলাম সব বুঝতে পারবো আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের পাত্র, এটা হচ্ছে পাত্র, এটা হচ্ছে পিস্টন। এটার উপরে একটা পাটাতন থাকে, পাটাতন মানে তক্তা টাইপের, এখানে কোনটা, না না ওইরকম সিস্টেম করা আছে, ভাঙবে না। এবার এর পাত্রের দু সাইডে এরকম দণ্ড দিয়ে, মানে এগুলো সব ধাতব পদার্থের তৈরি। হ্যাঁ, কোনটা, এটাও ধাতব পদার্থের, আর এর উপরে একটা ধাতব পদার্থের দণ্ড লাগানো থাকে। এই দুটো এরকম দণ্ড আছে, আর এই দুটোর সঙ্গে এই উপরে যে দণ্ডটা আছে এটা ফিক্স করে লাগিয়ে দিয়েছি। এটা পিস্টনটা শুধু কি করতে পারবে, উপরে নিচে যাওয়া আসা করতে পারবে। বুঝতে পারছো? এবার দেখো এই পিস্টনটা যেটা রেখেছি, এটার পিস্টনের উপরে তো পাটাতন লাগিয়েছি আমরা, এটার এখানে আমরা লাগিয়েছি দেখো কি যন্ত্র, এখানে একটা আমরা যন্ত্র লাগিয়েছি কলের হাতলের টাইপের। না, এটাকে বলা হয়, মনে করো তোমরা পড়েছো লিভার, পড়েছো? তো দেখো আমি বলছি একটা, এটা হচ্ছে লিভার লাগিয়েছি, ঠিক আছে? লিভারটা কি, লিভারটা হচ্ছে একটা শক্ত সোজা বা বাঁকানো দণ্ড, যেটা একটা বিন্দুর সাপেক্ষে কি করতে পারে, ঘুরতে পারে। ভালো করে শোনো লিভারের সংজ্ঞা কি। লিভারের সংজ্ঞা হচ্ছে যে লিভার হলো একটা সোজা বা বাঁকানো শক্ত দণ্ড, যেটা কি করতে পারে, একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ঘুরতে পারে, ঠিক আছে? এটাকে আমরা ফিজিক্সের ভাষায় নাম দিয়েছি কি, লিভার। যেমন কলের হাতল হচ্ছে একটা লিভার, ঠিক আছে? কলের হাতলের কথা এটা চিন্তা করো, হলো হাতল, ওটা পরে বলছি আমি। তাহলে এটা এখানে দেখো কি হচ্ছে, যে এইখানে কলের হাতলে দেখবা এইখানে একটা এন্ড পয়েন্ট আছে, ঠিক আছে না? তাহলে ওটার সাপেক্ষে কি করবে, এটা কলটা, এটা হাতলটা উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, দিয়ে যে বিন্দুর সাপেক্ষে এটা ঘুরছে সেই বিন্দুটাকে বলা হয় আলম্ব বিন্দু, ঠিক আছে? আর যেখানে বল প্রয়োগ করা হয়, ধরলাম আমরা এদিকে এরকম বল প্রয়োগ করছি, ঠিক আছে? তাহলে এটা 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 এদিকে আমরা যদি বল প্রয়োগ করছি, এই প্রান্তটা উঠবে কিন্তু পিস্টনটা কি হবে, নিচে নামবে। তাহলে পিস্টনটা কোন দিকে নামছে, নিচে নামছে। তাহলে এখানে আমরা কি করছি, প্রযুক্ত বল, ঠিক আছে? ডব্লিউ দিয়ে নাম দিয়েছে হয়তো। আর এখানে হচ্ছে প্রাপ্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল, আর এখানে আমরা কি পাচ্ছি, ওই বলটা ফিরে পাচ্ছি, এটা হচ্ছে প্রাপ্ত বল, এটা নাম দিয়েছে F1, প্রাপ্ত বল। এটা হচ্ছে কি, এটা নাম বললাম আলম্ব বিন্দু, আলম্ব বিন্দু। এবার আলম্ব বিন্দু থেকে যেখানে বল প্রয়োগ করেছি, এটার নাম দিয়ে দাও, ধরলাম আমরা এ, এটার নাম দিয়ে দাও ধরো ও বি। তাহলে দেখো আলম্ব বিন্দু কোনটা, ও। আলম্ব বিন্দু থেকে যেখানে আমরা বল প্রয়োগ করেছি, মানে সেইটার দৈর্ঘ্য কত, এও। এটাকে বলা হয় বল বহন, মানে যেখানে আমরা বল প্রয়োগ করেছি
তাহলে কি বললাম, যেখানে বল প্রয়োগ করেছি, তাহলে আরম্ভ বিন্দু থেকে যেখানে বল প্রয়োগ করেছি সেই পর্যন্ত দূরত্বটাকে বলা হয় বল বাহু। আর যেখানে বলটা আমরা ফিরে পাচ্ছি সেখান থেকে আরম্ভ বিন্দু পর্যন্তটাকে বলা হয় রোধ বাহু। বুঝতে পারছো? রোধ বাহু, রোধ রোধ। হ্যাঁ, কি বললাম একবার আসো। আরম্ভ বিন্দুতে তো বুঝতে পেরেছো, ঘুরবে ওখান থেকে। আর আরম্ভ বিন্দু থেকে যেখানে আমরা বল প্রযুক্ত করি সেইটুকুর দৈর্ঘ্যটাকে বলা হয় বল বাহু। তাহলে বল বাহু এখানে কোনটা হয়ে গেল? হ্যাঁ, বল বাহু ইকুয়াল হয়ে গেল ওএ। আর যেখানে প্রাপ্ত বল মানে যেটা বলটা আমরা ফিরে পাচ্ছি সেখান থেকে আলম্ব বিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় রোধ বাহু। রোধ বাহু এটা কত হয়ে গেল? ওবি। ফিরে কোথায় পাচ্ছি? বি বিন্দু থেকে। বুঝতে পারলা? হ্যাঁ। এবার লিভার হচ্ছে তিন ধরনের লিভার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে? প্রথম শ্রেণীর লিভারের সংজ্ঞা কি হচ্ছে, যে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে আলম্ব বিন্দুতে থাকবে একটা এন্ডে, আর বল বাহু মানে প্রযুক্ত বল আর প্রাপ্ত বল এই দুটো থাকবে একদিকে। এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার। হলো? বুঝতে পারলা কথা? এবার ওগুলো পরে পড়বা তোমরা যখন পড়বা, দ্বিতীয় শ্রেণী না হলে আমাদের টপিক শেষ হবে। এটা মনে রাখো, এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, এটা বুঝতে পেরে গেছে? এইটি আমাদের দরকার হবে। বাস, তাহলে এটা হলো আমাদের যন্ত্রের বর্ণনা। প্রত্যেকটা বুঝতে পেরে গেছো? এটা হচ্ছে একটা বড় সিলিন্ডার, মোটা সিলিন্ডার, এটা ছোট সিলিন্ডার। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা নিয়ে নিলাম ধরো বিটা, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে নিলাম ধরো আলফা। কন্ডিশন কি? বিটা মাস মাস গ্রেটার দ্যান আলফা। কাল বলেছিলাম এটা বিটা এর মানটা মানে এর ক্ষেত্রফলটা এর থেকে কি হতে হবে? অনেক গুণ বেশি হতে হবে। হলো? এটা হচ্ছে আমাদের যন্ত্রের বর্ণনা। এটাকে নাম কি বললাম? যে ত্রিভুজ আকারে ছিপেটা দেখেছি সেটা হচ্ছে একমুখী ভালভ। একমুখী ভালভ মানে একদিকে জল যেতে দিবে, অন্যদিকে জল যেতে দেবে না। এবার দেখ, এটা যন্ত্রের বর্ণনা। এবার কার্যনীতি দেখো। প্রেস নাম রেখেছি আমরা, মানে কোনো জিনিসকে কি করব? প্রেস করব। হলো? তাহলে যে কোনো একটা জিনিস ভাবো, যেমন দূর থেকে যে তোমার কি আসছে, মানে যেটা তোমার গাঁট করে জামা কাপড়গুলো যেগুলো আসছে, দেখেছো একটা বস্তাতে ভরে গাঁট করে আসে, সেই গাঁট ধরো আমরা এইটার পাত্রের উপরে রেখে দিয়েছি, মানে এই পাটাতনের উপরে আমরা রেখে দিয়েছি এরকম ভাবে। এটা হচ্ছে আমাদের বস্তু, যেটাকে কি করবো আমরা? প্রেস করবো। বা এটাকে যদি না ভাবতে পারো তোমরা ভাবো যে পাটের দড়িগুলো যেটা আমরা পাঠাই এক জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক আছে, সেটাকে কি করতে হবে? গাঁট বাঁধতে হবে। তাহলে সেই পাটের দড়িগুলো কি রেখেছি আমরা? এই পাটাতনের উপরে রেখে দিয়েছি। হলো? পর্যাপ্ত পরিমাণে আমরা কি করলাম? এটা পাম্পের সাথে জল ভরে দিলাম এখানে, হয়েছে? এটা কি আছে? ট্যাপ অফ আছে, জল ভরে দিলাম। তাহলে স্বাভাবিক অবস্থায় দুই পাত্রে কি আসলো? সমান জল আসলো, হয়েছে? এবার ধরো এখানে আমরা কি করছি? এই যেটা আমরা নাম দিলাম কি? লিভার। এই লিভার দিয়ে আমরা এদিকে বল প্রয়োগ করলাম। কত বল প্রয়োগ করেছি? ডব্লিউ। এখানে আমরা বল ফিরে কত পাচ্ছি? F1। তাহলে এটা কোন দিকে আসবে? নিচের দিকে। তাহলে এটা নিচের দিকে, তাহলে কত চাপ প্রয়োগ করবে? P1 হচ্ছে F1 ডিভাইডেড বাই আলফা। বল বাই ক্ষেত্রফল। পাস্কালের নিয়ম অনুসারে যে আবদ্ধ তরলের যে কোনো যদি জায়গায় যদি চাপ প্রয়োগ করা হয়েছে সেই চাপ অপরিবর্তিত মানে সব জায়গায় কি হবে? সঞ্চারিত হবে। তাহলে এটা এদিকে আসলো, কিন্তু এখানে ভালভ লাগানো আছে, ভালভ বন্ধ হয়ে গেছে, যেতে পারছে না। তাহলে ঘুরে কোন দিকে? এদিকে, এদিকে, এইদিকে, 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 আবার কোন দিকে চলে গেল? উপরের দিকে। হলো? কারণ এইদিকে তো কি যেতে পারছে না, জল যেতে পারছে না। এখানেও কি আছে? ট্যাপ বন্ধ। তাহলে সব চাপ অটোমেটিক কোনখানে লাগবে? উপরের পিস্টনে। এবার উপরের পিস্টন এটা কি আছে? ফিক্সড আছে, বলে দিয়েছি আগে। হলো? তাহলে এটা পিস্টনটা কি হচ্ছে? উপরের দিকে চলে গেল। তাহলে গাঁটটা কি হয়ে গেল? প্রেস হয়ে গেল। আচ্ছা, বুঝতে? এবার আমরা যত দূর ইচ্ছা আমরা কি করব? আরো গাঁটটাকে কি করব? ছোট করব। তাহলে আবার কি করলাম? এখানে আবার বল প্রয়োগ করলাম। হলো? আবার এখানে কি হচ্ছে? চাপ প্রয়োগ হচ্ছে, এখানে প্রসারিত হয়ে আবার কোথায় চলে আসলো? এটাকে। এবার যখন এটা কি হয়ে গেল? গাঁটটা কি হয়ে গেছে? বাঁধা হয়ে গেছে, প্রেস করা হয়ে গেছে। এবার তো বার করতে হবে। বার কিভাবে করবে? বার কিভাবে করবে? ট্যাপটা খুলে দাও। হ্যাঁ, বাস। তাহলে এখানে আমরা কি করলাম? ট্যাপটা খুলে দিলাম। তাহলে জল এখান থেকে বেরিয়ে কোথায় চলে গেল? ওই পাত্রে চলে গেল। পিস্টনটা কোথায় চলে আসলো? নিচে। গাঁটটাকে কি করে দিলাম? বার করে দিলাম। ভালো বুঝতে? এইটা জলের বদলে অন্য কোনো তরল না দিতে পারে? হ্যাঁ, অবশ্যই, কিন্তু আমাদের অ্যাভেলেবেল যেটা সেটাই আমরা নিই। ঠিক আছে না? অন্য কোনো তরল হলে তোমাকে কিনতে হবে। জল আমরা সরাসরি ইউজ করে দিলাম। আর এটা হাইড্রোলিক নাম রাখা হয়েছিল, কালকে আমরা বলেছিলাম, কারণ হাইড্রোলিক প্লেসে যে তরল নেওয়া হবে সেটা হচ্ছে জল। বুঝে গেল বর্ণনাটা?
এটা হচ্ছে হাইড্রোলিক প্রেস। ব্যবহার কোথায়? তাহলে ব্যবহার তো এটাই বললাম যে দূর দূরান্ত থেকে যে সব তোমার জামা কাপড় আসছে, তারপরে তোমার কি আসছে, কাগজে আসছে বান্ডিল হয়ে, তারপরে যেটা কি বললাম তুলো আসছে, পাট আসছে, সবগুলোকে গাঁট বাড়তে যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাইড্রোলিক প্রেস। শুধু এটাই করা হয় না, বিভিন্ন ধরনের তেল বীজ থেকে তেল বের করার কাজেও এই যন্ত্রটাকে ইউজ করা হয়। হলো? হ্যাঁ, যেমন নাট আমরা রেখে দিলাম, সরষা রেখে দিলাম, তাহলে এটা চাপ দিয়ে আমরা কি বার করতে পারি? তেল বার করতে পারি। হলো? তাহলে সেই সব কাজে আমরা ব্যবহার করেছি কি হাইড্রোলিক প্রেস। এবারে দেখো ক্যালকুলেশন, এটা তো হলো আমাদের কি যন্ত্রের বর্ণনার কাজ। বোঝা গেছে কি? এবার দেখো নেক্সট কার্য নীতি। ক্যালকুলেশনটা ভালো করে দেখো। এর আগের দিন আমরা একটা দেখো এর আগের দিন আমরা ক্যালকুলেশন করেছিলাম, এখানে বল প্রয়োগ হচ্ছে F1, এখানে কত বল প্রয়োগ হচ্ছে F2। F2 ফর্মুলা মনে আছে? F1 বিটা বাই আলফা, এটার ক্ষেত্রফল ডিভাইডেড বাই এটার ক্ষেত্রফল, বার করে দেখেছিলাম, এটা আজকে কাজে লাগে। তাহলে দেখো এবার এখানে প্রথম কার্যনীতিতে লিখবা প্রথমে যে হাইড্রোলিক প্রেসে দুই ভাবে ঘাত বৃদ্ধি করা হয়। এক হচ্ছে কার সাহায্যে? সরল যন্ত্রের সাহায্যে, হ্যাঁ লিভারের সাহায্যে। আর এক হচ্ছে কি পাস্কালের সূত্র অনুযায়ী ঘাত বৃদ্ধি নীতি অনুসারে। বুঝতে পারলাম কথা? কি বললাম যে হাইড্রোলিক প্রেসে কভাবে বল বৃদ্ধি করা হয় বা ঘাত বৃদ্ধি করা হয়? দুই ভাবে, একটা কার সাহায্যে? একটা হচ্ছে লিভারের সাহায্যে, আর এক হচ্ছে পাস্কালের সূত্র অনুযায়ী ঘাত বৃদ্ধি নীতি অনুসারে। হয়েছে? তাহলে লিভারের ক্ষেত্রে ফর্মুলাটা দেখো। লিভারের ক্ষেত্রে সাম্য অবস্থায় দেখো এটা ক্যালকুলেশন করে হয়তো মনে নাই, মনে রেখে দাও। প্রযুক্ত বল ইনটু বল বাহু ইকুয়ালস টু প্রাপ্ত বল ইনটু রোধ বাহু। এটা হচ্ছে আমাদের লিভারের ফর্মুলা। ঠিক আছে? কি বললাম? প্রযুক্ত বল ইনটু বল বাহু। বল বাহু তো বুঝতে পেরে গেছো? হ্যাঁ, তাহলে প্রযুক্ত বল কত করেছি আমরা? W। বল বাহুর একটা নাম ধরে নিলাম, এটা বল বাহুর নাম ধরে দিলাম আমরা x, আর রোধ বাহুর নাম দিয়ে দিলাম y। তাহলে W ইনটু x ইকুয়ালস টু প্রাপ্ত বল পাচ্ছি F1 ইনটু y। স্যার হ্যাঁ বলো। প্রযুক্ত বলে কেন ডাবল কেন বলেন? এটা W নাম দিয়েছে তোমাদের বইয়ে, ওইটা আমি দিলাম। দেখো W তো দিয়েছে। হ্যাঁ, তো যখন পড়বা বইয়ের সঙ্গে মিলিয়ে সেই জন্য বুঝতে পারবো ভালো করে। ঠিক আছে? কিন্তু শর্ত হচ্ছে এটা প্রযুক্ত বল ইনটু বল বাহু, প্রাপ্ত বল ইনটু রোধ বাহু। এখানে F1 এর মানটা বের করো। তাহলে F1 ইকুয়ালস টু কত হয়ে গেল? W ইনটু x বাই y, 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে লিভারের ক্ষেত্রে। এবার পাস্কালের সূত্র অনুযায়ী ঘাত বৃদ্ধি নীতি মানে এটা পেয়েছিলাম আমরা। আবার আমরা জানি পাস্কালের সূত্র অনুযায়ী ঘাত বৃদ্ধির নীতি অনুসারে কি জানি আমরা? F2 ইকুয়ালস টু হচ্ছে F1 ইনটু বিটা বাই আলফা। কালকে বি নিয়েছিলাম, নিয়েছো, তোমার যা ইচ্ছা তুমি যাই নিবা। এবার এটা হচ্ছে দেখো দুই ভাবে আমরা যেটা বললাম যে একবার লিভারের সাথে ঘাত বৃদ্ধি করছি, একবার হচ্ছে ঘাত বৃদ্ধি নীতি অনুসারে। এই দুটো ইকুয়েশনকে সলভ করো, মানে এক কথায় F1 এর মানটাকে এখানে পুট করে দাও। তাহলে F2 ইকুয়ালস টু কি পেয়ে গেলাম বলো? W ইনটু x বাই y ইনটু বিটা বাই আলফা। এবার দেখো এখানে যে বলটা আমরা বেশি পেয়েছি না কম পেয়েছি এটা আমরা ডিসাইড করব। তাহলে দেখো বল কত প্রযুক্ত করেছি আমরা? W। এবার এখানে এই অনুপাতটা দেখো x বাই y, x এর মানটা y থেকে বেশি আছে না কম আছে? বেশি আছে। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? x গ্রেটার দ্যান y। তাহলে এই ভগ্নাংশের মানটা 1 থেকে কি আছে? বেশি আছে। এটা বিটা বাই আলফা, তাহলে এটা তো অনেক বেশি আছে। তাহলে এটাও কি আছে? 1 থেকে অনেক বেশি আছে। তাহলে দুটো রাশি কি হচ্ছে? প্রযুক্ত বলের সঙ্গে গুণ হয়ে তারপরে আমরা কি পাচ্ছি? প্রাপ্ত বল। তাহলে প্রাপ্ত বলের মান প্রযুক্ত বল থেকে বেশি না কম আছে? বেশি। তাহলে এই সমীকরণ থেকে আমাদের বোঝা গেছে যে আমরা কি করছি? কম বল প্রয়োগ করে আমরা বেশি বল সৃষ্টি করতে পারছি। বুঝছে? তাহলে এটাই হচ্ছে আমাদের
ইকুয়েশন। তাহলে ভালো করে মনে রেখে দাও, F2 ইকুয়ালস টু হচ্ছে W ইনটু x বাই y। x মানে হচ্ছে বল বাহু, y মানে হচ্ছে রোধ বাহু, আর এটা বিটা বাই আলফা মানে বড় পাত্রের ক্ষেত্রফল ছোট পাত্রের। হ্যাঁ বল যখন তেল কিভাবে বের করা হয়, কোনটা? তৈলবীজ রাখা হয় মানে কিভাবে তেলটা বের করা হয়? এখানে আমরা বস্তুর জায়গায় এখানে বীজ রেখে দিয়েছি, ঠিক আছে না? এবার চাপ প্রয়োগ করে, এটাতে চাপ প্রয়োগ করে 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 তোমার কি করা হয়, যদি তেল থাকে তাহলে তেল বের হবে। স্যার পাট রে কাজ পাট রাখে, হ্যাঁ পাট রাখে বলছি কেন স্যার? পাট রাখে বলে তুই যে পাটের যেটা তোমার কি দড়ি করে করা হয়, বাটানো হয় এক জায়গায়, ওটা গাঢ় কেন স্যার কেন করে? তো এখানে কি রেখে দিলাম আমরা, পাটটা রেখে দিলাম, চাপ প্রয়োগ করে করে ছোট যখন হয়ে গেল এবার দড়ি দিয়ে চারদিকে কি করে দিলাম, বেঁধে দিলাম। প্যাকিং করছে জল রেখে হয়েছে এটা? চলো হয়ে গেল। এবার দেখো এইখানে আবার এখানে তোমরা ওটা প্রুফ করবা, আর আমি প্রুফ করছি না, এর আগের দিন যেটা করেছিলাম। শোনো যে আমরা কি হাইড্রোলিক প্রেসের সাহায্যে অল্প পরিমাণ বল প্রয়োগ করে যদিও বেশি পরিমাণ বল করে পাই, কিন্তু শক্তির সংরক্ষণ খাটে। মনে আছে প্রসেসটা? ওই একই প্রসেস অ্যাপ্লাই করে এখানে বার করে নেবা, ঠিক? এবার আমরা নেক্সট টপিক আমাদের পড়তে হবে। হ্যাঁ স্যার হ্যাঁ বলো F equal to W into alpha beta by alpha alpha। কোনটা এটা? আচ্ছা এটা কি বলছি আমরা, দেখো x এর মান, x মানে কোনটা বললাম আমরা, এটা, আর y মানে কোনটা, এইটুকু। তাহলে x এর মান y থেকে বেশি আছে না কম আছে? x এর মান y থেকে বেশি আছে না কম আছে? বেশি আছে। তাহলে ধরো কোনো ইকুয়েশন আছে এরকম, ধরো 6 ডিভাইডেড বাই 3, তাহলে কি আছে, উপরেরটা বেশি নিচেরটা কম, কাটাকাটি করে কত পেলাম? 2। তাহলে এটা কি আছে, 1 এর থেকে কি আছে, এই মানটা বেশি আছে। এটার ক্ষেত্রে কি আছে, 1 এর থেকে বেশি আছে। তাহলে দুটো সংখ্যা কি হচ্ছে, এটার সঙ্গে গুণ হচ্ছে, গুণ হয়ে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। বুঝতে পারলে? তাহলে এটার মানটা বেশি আছে অবশ্যই। তারপরে নেক্সট দেখো, হ্যাঁ চুপ করো, যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক সুবিধা। দেখো যান্ত্রিক সুবিধাটা কি, যান্ত্রিক সুবিধা বা যন্ত্রের কর্মদক্ষতা কথা লেখা থাকতে পারে। এটা আমি কার্যক্ষমতা শক্তিটা পড়িয়েছিলাম, তোমরা পড়োনি সেজন্য হয়তো মনে না। এটা যান্ত্রিক সুবিধা বা যন্ত্রের কর্মদক্ষতা বলে কথা আছে। হ্যাঁ কি আছে, এটাকে আমরা লিখি ইটা দিয়ে, ইটা। তাহলে এটা মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, ঠিক আছে? এটার সংজ্ঞা হচ্ছে আউটপুট বাই ইনপুট। হ্যাঁ আউটপুট, আউটপুট বাই ইনপুট, ওটাকে শর্টকাটে এরকম লেখা হয়, আউটপুট ইনপুট, ঠিক আছে? আউটপুট মানে যেটা আমরা ফিরে পাচ্ছি, তাহলে ফিরে কোনটা পাচ্ছি, F2 হলো। ইনপুট মানে যেটা আমরা প্রয়োগ করেছি, কোনটা প্রয়োগ করেছি, W। তাহলে এই দুটোর অনুপাতকে বলা হয় কি, যান্ত্রিক সুবিধা। স্যার গ্রেটার দ্যান 1 হবে। হ্যাঁ তো ওটা পরে দেখছি, তুমি আগে সংজ্ঞাটা দেখো না। সংজ্ঞা যে কোনো যন্ত্রের, এটার ক্ষেত্রে না, ফ্যান লাইট যা কিছু না, যান্ত্রিক সুবিধা বা যন্ত্রের কর্মদক্ষতা যদি বলে তাহলে ফর্মুলা এটাই, আউটপুট বাই ইনপুট। কতটা আমরা ফিরে পাচ্ছি, কতটা সরবরাহ করেছি, এই দুটোর অনুপাতকে বলা হয় যান্ত্রিক দক্ষতা বা যন্ত্রের কর্মক্ষমতা। হয়েছে? চলো তাহলে এখানে দেখো ইটা ইকুয়ালস টু, তাহলে ইটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, আউটপুট মানে আউটপুট কি পেয়েছি আমরা, F2, আর ইনপুট কত প্রয়োগ করেছি, W। হয়েছে? এবার এটা মানটা তুমি কি করো, W-টাকে এপারে নিয়ে চলে এসো, এটা এখানে গুণ আছে, এপারে নিয়ে চলে আসো। তাহলে F2 বাই W কত পেয়ে গেলাম আমরা, F2 বাই W কত পেয়ে গেলাম, x বাই y বিটা বাই আলফা। তাহলে ইটা ইকুয়ালস টু কত হয়ে গেল, ইটা ইকুয়ালস টু হয়ে গেল x বাই y ইনটু বিটা বাই আলফা। এবার বলো এটার অনুপাতটার মান 1 থেকে বেশি আছে না কম আছে, বেশি। তাহলে এটা প্রমাণ করতে যায় যে এটার মানটা কি আছে, 1 থেকে বেশি আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের যান্ত্রিক সুবিধা। তাহলে যান্ত্রিক সুবিধা হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে 1 থেকে কি হয়, বেশি হয়। 1 থেকে বেশি কথা মানে এটাই বোঝাচ্ছে
যে আমরা কম শক্তি করে প্রয়োগ করে শক্তি না, কম বল প্রয়োগ করে বেশি বল পেতে পারি, বলো। কিন্তু এগুলো যত দৈনন্দিন জীবনে আমরা যত ব্যবহার করছি, এটার যান্ত্রিক সুবিধা সব সময় হবে 1 থেকে কম। কোনো যন্ত্রের যান্ত্রিক সুবিধা বা যন্ত্রের কর্মদক্ষতা 1 থেকে বেশি হবে না। যেমন এটা আমরা ফ্যানের কথাই ভাবি, ফ্যানকে চালানোর জন্য যতটা আমরা কারেন্ট দিয়েছি, ঠিক আছে, সেই পরিমাণে কিন্তু হাওয়া আমরা ফিরে পাই না। কেন? কারণ দেখো কিছু পরিমাণ কি যে ঘর্ষণে কি হয়ে যায়, ইউজ হয়ে যায়, হলো ঘর্ষণের ফলে এটা কিছু পরিমাণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। বুঝতে পারলা? তার মানে যেটা শক্তি দিয়েছি কয় ভাগে ভাগ হচ্ছে? 2 ভাগে। একটা হচ্ছে কি করছে, হাওয়া দিচ্ছে, আর কিছু পরিমাণ শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? তাপ শক্তিতে। ওই তাপ শক্তিটা কি আমরা ব্যবহার করতে পারছি? তাহলে এটা কি হয়ে গেল? অপচয়। সেই জন্য কি হয়ে যাচ্ছে, আউটপুট আমরা কি পাচ্ছি? কম পাচ্ছি। বুঝতে পারলা কথা? তাহলে এটা হচ্ছে আমাদের যান্ত্রিক সুবিধা। কিন্তু এই ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কি পাচ্ছি? 1 থেকে বেশি। বুঝা গেল? চলো নেক্সট আমরা ইউজ করেছি হাইড্রোলিক লিফট। বাস আর ক্যালকুলেশন করতে হবে না, ক্যালকুলেশন এটাই করতে হবে। হাইড্রোলিক লিফট, লিফট বলতে এই লিফট আমরা যেটা ইউজ করি, কি ব্যাপার তোমার? চুপচাপ বসো, বেশি কথা। তো তোমরা এক কথায় এটা তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবার লিভারটা বুঝে গেছে হালকা, কনসেপ্ট এসেছে। 2 নম্বর 3 নম্বর এটা হচ্ছে লিভারের মিনিমাম কনসেপ্ট। স্যার মুখস্থ করেছে, আপনি বুঝতে পারছিলাম না। এগুলো মুখস্থ কেন করা, আমি ভেবে পাই না। মানে 6 স্যার চাই স্যার দেখো W2 ছিল ওটা প্রাপ্ত বল, কি হয়েছে? না না, একটু ছিল প্রাপ্ত বল, যেটা আমরা পাচ্ছি। ডাব্লুটা তো কি করেছি, প্রয়োগ করেছি। এবার দেখো হাইড্রোলিক লিফট। হাইড্রোলিক লিফট বলতে আমরা মানে গ্রাউন্ড ফ্লোর থেকে উপর থেকে যাই ওই লিফট না, ঠিক আছে? এই লিফট বলতে কোন লিফট? এই লিফট হয়তো তোমরা দেখেছো কোনো গাড়ির যদি মানে গ্যারেজে যাও, ঠিক আছে, ওইখানে দেখবা গাড়িটাকে সার্ভিসিং করার জন্য বা ওয়াশ করার জন্য একটা পাটাতনের উপর কিছুটা উপরে রাখা হয়, দেখেছো? হ্যাঁ, তো দেখো এবার ওটা কিভাবে করা হয়। ওইটাই হচ্ছে আমাদের হাইড্রোলিক। দেখো এটা দেখতে পাবা তোমরা গ্যারেজে ম্যাক্সিমাম। ভালো করে দেখো, কি বললাম, এটা গ্যারেজে দেখতে পাবা। এইরকম ভাবে থাকে, দেখো এই পোরশনটুকু থাকে মাটির নিচে, ঠিক আছে? দেখো এটা কি বললাম, হাইড্রোলিক লিফট থাকে দেখা যায় ম্যাক্সিমাম গ্যারেজে। এবার এই যেটা আমরা জিনিসটা দেখেছি, এটা হচ্ছে মোটা পাত্র, এটা হচ্ছে পাতলা পাত্র, দুটোকে সাধারণ নলের সঙ্গে যুক্ত করা আছে, ঠিক আছে? এই পোরশনটা কোথায় থাকে? মাটির নিচে। এবার আমরা উপরে যে পোরশনটা দেখতে পাই, এটার মধ্যে জল ভরা থাকে, জল ভরা থাকে। এখানেও জল ভরা থাকে। এবার যে পিস্টনটা থাকে, সেই পিস্টনটা আমরা উপরে দেখতে পাই, এটা হচ্ছে পিস্টন। এখানেও যে পিস্টনটা লাগানো থাকে, এরকম উপরে একটা পাটাতন থাকে, এটার উপরে একটা পাটাতন থাকে। বুঝতে পারছো? হ্যাঁ, দেখো তাহলে স্বাভাবিক অবস্থায় কেমন থাকে? স্বাভাবিক অবস্থায় এটা যখন উপরে থাকবে, এই পাটাতনটা থাকবে নিচে, এইরকম থাকবে। এই পাটাতনটা থাকবে এরকম ভাবে, এটা, ঠিক আছে? এর উপরে আমরা গাড়ি চাপিয়ে দিয়েছি, ধরো, হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো এবার এই পাটাতনটা স্বাভাবিক অবস্থায় থাকবে উপরে, এটা থাকবে নিচে, কারণ এর উপরে আমরা কি চাপিয়ে দিয়েছি? গাড়ি। তাহলে কি হচ্ছে, এর মধ্যে জলটা আছে, জলটা এদিক থেকে এদিকে চলে আসবে। এবার কি করি আমরা, দেখো এইটাকে পা দিয়ে আমরা প্রেস করি, ঠিক আছে? হ্যাঁ, পা দিয়ে প্রেস করি। তো কি বললাম এতক্ষণ, কি বললা তুমি, যে অল্প পরিমাণ বল প্রয়োগ করে বেশি পরিমাণ বল সৃষ্টি করা,
এর আগের দিন দেখো, কালকে দেখেছিলাম কত নিউটন বল প্রয়োগ করেছিলাম, কত ফিরে পাচ্ছিলাম, মনে আছে? তাহলে কি করলাম, এটা আমরা পা দিয়ে প্রেস করলাম, তাহলে এটা কি হয়ে গেল, আস্তে আস্তে পিস্টনটা কোথায় যাবে, নিচে, এটা আস্তে আস্তে কোথায় চলে গেল, উপরে হলো। এটাই হচ্ছে আমাদের হাইড্রোলিক। এবার আমাদের নিজের ইচ্ছা মতো যতটা উপরে আমাদের করা দরকার তত আমরা কি করব, পা দিয়ে প্রেস করব, সেটা ততটা কি হতে থাকবে, উপরে উঠবে। উপরে উঠে সার্ভিসিং করবে, গাড়ির নিচের তলাটা কোনো যন্ত্র যদি খারাপ হয়ে যায় তো, বা ওয়াশ করবে, ঠিক আছে? বা গাড়িতে যখন ফিটিং করা হয়, শোনো, গাড়িতে যখন ফিটিং করা হয় নিচের যে পার্টস গুলো থাকে সেগুলোকে সঠিক স্থানে বসানোর জন্য এটা কি করতে হবে, উপরে উঠাতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক হয়েছে। তারপরে থার্ড নাম্বার আছে আমাদের হাইড্রোলিক ব্রেক। बस হলো স্যার এটাই। হ্যাঁ এটাই কাজ নিতে ওটাই ক্যালকুলেটর কি হচ্ছে, নিউমেরিক্যাল নেই আমরা না না ওই ফর্মুলা একই, F2 হচ্ছে F1 ইনটু বিটা বাই আলফা। F2 কোনটা, F2 এখানে আমরা যেটা ফিরে পাচ্ছি, F1 কোনটা, এখানে আমরা যেটা বল প্রয়োগ করেছি, বিটা কোনটা, বিটা হচ্ছে এর ক্ষেত্রফল, আলফা হচ্ছে এর ক্ষেত্রফল, বাস এটাই, আর কিছু না, নিউমেরিক্যাল না, এটা ফর্মুলাতে কোনটা আছে। এবার দেখো থার্ড নাম্বার হচ্ছে আমাদের ব্যবহারিক প্রয়োগ, হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক, হ্যাঁ হ্যাঁ হাইড্রোলিক ব্রেক। এটা দেখো কেমন, এটা ধরে নাও গাড়ির চাকার রিম, রিম মানে যেটা তোমার লোহার তৈরি থাকে, ঠিক আছে? হ্যাঁ দেখো দেখো এবার রিমের সঙ্গে এরকম একটা যন্ত্র লাগানো থাকে, সেটাকে বলা হয় ব্রেক শু। এখান থেকে উপর থেকে একটা খুবই পাতলা পাইপ এরকম চাকার ভিতরে ঢোকানো থাকে। চাকাটা বলবে কি, আরে বলছি শোনো না, এখন ব্রেক মারেনি তো, ফাঁকা হ্যাঁ এবার এটা দেখতে পাচ্ছ একটা পাত্র আছে, এই পাত্রের সঙ্গে এটা একটা পিস্টন লাগানো আছে, এপারে একটা পিস্টন, এই পিস্টনটার দণ্ডটা এই ব্রেক শুয়ের সঙ্গে লাগানো আছে, এপারে পাত্রটা এই ব্রেক শুয়ের সঙ্গে লাগানো আছে, হয়েছে? ঠিক আছে। এবার এইখানে যেটা নলটা গেছে, এই নলটা দুটো প্রান্ত গিয়েছে, একটা গিয়েছে এইদিকে, একটা গিয়েছে এইদিকে, এখানে দুটো, এইখানে আর একটা চোঙাকৃতি পাত্র লাগানো থাকে, কারণ হাইড্রোলিক প্রেসের আমাদের বর্ণনাই হচ্ছে এখানে কমসে কম দুটো পাত্র অবশ্যই থাকতে হবে, হলো? এইখানে আবার একটা পিস্টন থাকে, এবার এই পিস্টনের যে তোমার দণ্ডটা থাকে সেটা ব্রেকের সঙ্গে লাগানো থাকে, হলো? আর এই যেটা নলটা গেছে এটা হচ্ছে আর চাকাগুলো যেটা থাকে বাকি চাকাগুলো, কোনটা কোনটা কি বলো, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ এটা কি হচ্ছে, এখানে যে নলটা গিয়েছে এখানে আর একটা পিস্টন লাগানো থাকে, আর এই পিস্টনের যে দণ্ডটা, এটার দণ্ডটা কার সঙ্গে লেগেছে, ব্রেক শুয়ের সঙ্গে, আর এই দণ্ডটা যেটা লেগেছে পায়ের যেটা ব্রেক চাপি আমরা, হ্যাঁ ঠিক আছে না, গাড়িতে পায়ে ব্রেক চাপি না, ওই ব্রেকের সঙ্গে এটা লাগানো হয়েছে, ঠিক আছে? এবার এর ভিতরে তরল পদার্থ হিসাবে নেওয়া হয়, এখানে জল নেওয়া হয় না, হ্যাঁ ব্রেক অয়েল নেওয়া হয় এখানে, ব্রেক অয়েল, হ্যাঁ ব্রেক অয়েল। এইরকম হয়, ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় এটা এটার সঙ্গে লেগে থাকে না, আমি লাগানো দেখেছি সেই জন্য, এটা লাগানো থাকে না, ফাঁকা থাকে, আর এটাকে কন্ট্রোল করার জন্য এই দুটোর মাঝখানে স্প্রিং লাগানো থাকে, স্প্রিং লাগানো থাকে, যখন চলবে স্প্রিংটা কি থাকবে, এরকম সংকুচিত হয়ে থাকবে, এটা কি থাকবে, ব্রেক শুটা কাছাকাছি থাকবে, বুঝতে পারছো? হ্যাঁ এটা কে কন্ট্রোল করছে, স্প্রিংটা এরকম সংকুচিত হয়ে থাকবে। এবার এখানে কি ঘটনা ঘটছে দেখো,
যখন ব্রেক মারার দরকার হবে এখানে আমরা কি করব, বল প্রয়োগ করব, হলো। এবার পাস্কালের নিয়ম অনুযায়ী এখানে যে চাপ সৃষ্টি হবে আবদ্ধ তরলের কি হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে এটা এদিকে ছড়িয়ে পড়লো, এটা এদিকে ছড়িয়ে পড়লো। স্প্রিং স্বাভাবিক অবস্থায় কি ছিল, সংকুচিত। এবার এটা কি হয়ে যাবে, এটা প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হওয়ার ফলে ব্রেক শুটা কার সঙ্গে, চাকার রিমের সঙ্গে গিয়ে ঠেসে গেল, হলো। তারপরে চাকার রিমের সঙ্গে যখন ঠেসে গেল তখন কি হয়ে গেল, চাকাটা আস্তে আস্তে থেমে গেল। এটাই হচ্ছে কি আমাদের হাইড্রোলিক ব্রেক, হলো। বাস এটাই। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের ব্যবহারিক। ডিস্ক ব্রেক কেমন করে স্যার? ডিস্ক ব্রেক মানে হচ্ছে ওটা ডিস্ক ব্রেক না, ডিস্ক ব্রেক। ডিস্ক ডিস্ক মানে হচ্ছে একটা চাকতি থাকে, এই চাকতিতে ছোট ছোট এরকম ছিদ্র থাকে, দেখেছো হয়তো, ঠিক আছে। হ্যাঁ, তো এটা কেমন ডিস্ক ব্রেক কিভাবে কাজ করে, যেটা চাকার সঙ্গে লাগানো থাকে, ঠিক আছে। এটা যখন চলবে, এটা ধরো আমার হাতটা ধরো, এটা হচ্ছে এই চাকতিটা, ডিস্ক ব্রেকটা, ঠিক আছে। এবার এটা দেখো ছোট ছোট ছিদ্রগুলো আছে, তাহলে এগুলো এক একটা ছিদ্র হবে। যখন চলবে কিনা এখানে একটা এরকম রড এটার সঙ্গে টাচ করানো থাকে, ঠিক আছে, এটার সঙ্গে টাচ করানো থাকবে। এবার যখন ডিস্ক ব্রেক মারবা এই রডটা কি হবে, এই ছিদ্রের মধ্যে ঢুকে যাবে, বুঝতে পারলে। তাহলে যেখানে ঢুকে যাবে সেখানে কি হয়ে যাবে, চাকতিটা ওই অবস্থানে কি হয়ে গেল, থেমে গেল একদম সঙ্গে সঙ্গে। কোনটা ওইরকম পজিশনে থাকে যে ভাঙবে না, ঠিক আছে, ওইরকম শক্ত করে লাগানো হয়েছে। তো যখনই এটার মধ্যে ঢুকে গেল কি হয়ে গেল, চাকতিটা ওই পজিশনে থেমে গেল। চাকতিটা লাগানো আছে চাকার সঙ্গে, চাকাটাও কি হয়ে গেল, ওই অবস্থানে থেমে গেল। এটাকে আমরা বলেছি ডিস্ক ব্রেক। স্যার একসাথে সব ছিদ্রে ঢুকে যায়? হ্যাঁ, না না একসঙ্গে না, এটা তো চারিদিকে থাকে। এখানে কি আছে, চাকাটা তো ঘুরছে, এটার পরে এটা আসছে, এটার পরে এটা আসছে, এটার পরে এটা আসছে, তাহলে একটাতে কি হয়ে গেল, ঢুকে গেল ওর সামনে। মানে মিউজিক্যাল চেয়ারের মতো, তোমার সামনে যেটাতে আসলো তুমি সেটাতে বসে গেলা, ওই রকম টাইপের। বাবা স্যার রিভার্সিবল রিভার্সিবল প্রসেস না, তখন তো কি আছে, ব্রেক মারি তখন জাস্ট টাচ করে। স্যার রিভার্সিবল প্রসেসের সময় ওই লোড আবার টানে স্প্রিং এ, যখন আমরা ব্রেক মেরেছি, ঠিক আছে না, তখন কি হয়ে গেল, মানে ওখানে স্প্রিং কন্ট্রোল করে ঢুকে গেল। এবার যখন ব্রেক আমরা ছেড়ে দিলাম আবার কি হলো, প্রসারিত হয়ে বাইরে চলে আসছে, হয়েছে। এটা হচ্ছে আমাদের ব্রেক। শুনলাম বলে লেডিস হোস্টেলে, মেয়েদের হোস্টেলটাতে সকালে একবার ভাত দিচ্ছে। চুপ কর, থামো, এটা বন্ধ করে দাও। ঠিক আছে, চল ওয়ান মোর। এই থিওরির উপর একটা অঙ্ক দেখো, ঠিক আছে। দেখো এবার তোমরা বের করো প্রবলেম সেট 1। কথা বলো না, প্রবলেম সেট 1 বের করেছো? দশ নম্বর অঙ্কটা দেখো না, এই থিওরির উপর দেখো, বাকিগুলো তো করা বই। এই থিওরি মানে আজকে যেটা বললাম ভালো করে পড়ো। কি বলেছে, একটি হাইড্রোলিক প্রেসের পিস্টন দুটির ব্যাস 6 সেমি আর 60 সেমি। নতুন বই 11 নম্বর। হ্যাঁ, যাই হোক, দেখো আমি পড়ছোটা পড়ে বোঝার চেষ্টা করো কোনটা কি দেওয়া আছে। হ্যাঁ, একটি হাইড্রোলিক প্রেসের পিস্টন দুটির ব্যাস 6 সেমি আর 60 সেমি। তাহলে ছোট যেটা সেটা হচ্ছে কি আলফা, আর বড় যেটা সেটা বিটা। মনে পড়ছে? হ্যাঁ, তাহলে আলফা মানে আমরা ধরেছিলাম ক্ষেত্রফল, এখানে ছোট ডি ধরে নাও, ডি 6 সেমি, আর ক্যাপিটাল ডি 60 সেমি। কেমন স্যার আলফা বিটা ধরলে কি হবে? আলফা ক্ষেত্রফল ধরেছিলাম, এটা ব্যাস দেওয়া আছে যে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এটা তুমি কি করে দাও, রেডিয়াসে করে দাও। তাহলে রেডিয়াসে করলে কত হয়ে যাবে, 3 সেমি। এটাও রেডিয়াসে করে দাও, কত হয়ে গেল, 30। হ্যাঁ, 30 সেমি। এবার আলফা বের করে নাও, তাহলে আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে, পাই আর স্কয়ার। এটার আর বিটা, এটা কত হয়ে গেল, পাই আর স্কয়ার। হলো? হ্যাঁ, হ্যাঁ বাস এটা, কারণ এটা আমরা কি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াস করলাম, ক্ষেত্রফল করলাম।
নেক্সট বলো কি বলেছে 1.5 মিটার লম্বা আছে 1.5 মিটার লম্বা একটি লিভার দণ্ডের আলম্ব বিন্দু থেকে 1.5 মিটার, এটা মানে দেওয়া আছে বল বাহু। তাহলে বল বাহুকে ধরেছিলাম আমরা x, কত 1.5 মিটার সেন্টিমিটার বলছেন। আর যাই হোক পরে দেখছি আমরা, দেখো তারপরে একটি লিভার দণ্ডের আলম্ব বিন্দু থেকে 25 সেমি দূরে, 25 সেমি রোধ বাহু, তাহলে রোধ বাহু y 25 সেমি, তাহলে এটা কত হয়ে গেল 150 সেন্টিমিটার। 150 সেন্টিমিটার বুঝছে। এবার বড় পিস্টনে 600 নিউটন বল উৎপন্ন করতে মানে এটা কি আমরা পাচ্ছি F2, F2 is equal তাহলে F2 ইকুয়াল টু কত দেওয়া আছে 600 নিউটন। to F1 এবার লিভার নটে কত W বার করতে হবে আর বলতে হবে কি না স্যার বাস হয়ে গেল, সরি বাস তোমাকে চিন্তা হবে যে কোনটা কি দেওয়া আছে। F2 = F1 * x/y / b / হ্যাঁ বাস ওটাতে ফর্মুলা পুট করে দিলাম, হয়ে গেল। হয়েছে কি বের করলাম আমরা, মনে করো F2 হচ্ছে W y / x * beta / বাস এখানে পুট করবা, কার মান বের করতে হবে W। বুঝা গেল কনসেপ্ট? চলো নেক্সট টপিক দেখতে এবার। নেক্সট টপিক হচ্ছে হ্যাঁ x/y স্যার বড়টা হ্যাঁ বড়টা উপরে x y, হ্যাঁ বড়টা উপরে নিয়ে ছোটটা নিচে, বাস ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ নেক্সট টপিক দেখো প্লবতা, এটাও পড়ে এসছো ক্লাস 8 প্রবাদ আছে তিনবার প্লবতা বা ও প্লবভর। দেখো এটা কি জিনিস, তাহলে এটা তোমাকে ফিল করতে হবে একটু, তারপরে আমি সংজ্ঞাটা বলবো, তারপরে ডিসক্রাইব করবো। প্লবতা বা প্লবভর ফিল করো একটু, যে ধরো একটা গাছের গুড়ি রাস্তাতে পড়ে আছে, ঠিক আছে, গাছের গুড়ি মানে গাছের একটা গুড়ি রাস্তাতে পড়ে আছে। এবার তোমাকে কি করতে হবে, ওটাকে হটাতে হবে, ঠিক আছে। তাহলে হঠাৎের জন্য কি করতে হবে, সেটা হটানো প্রায় কি আছে অসুবিধা, ঠিক আছে না, কারণ যদি একটা বড় গাছের গুড়ি পড়ে থাকে তাহলে তুমি বল প্রয়োগ করে ওটাকে নিচের জায়গা থেকে কি আছে নড়ানো তো খুব মুশকিল। কিন্তু এবার যদি ওই কাঠের গুড়িটাই যদি জলে যদি পড়ে থাকতো, ঠিক আছে, তাহলে ধাক্কা মেরে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতা, পেরে যেতাম, পারছো ফিল করতে। বা তোমরা ধরো যদি তোমরা দেখো কুয়োতে যে জল তুলেছে তারা ফিল করতে পারবে। কুয়োতে জল তোলার সময় বালতিটা যখন জলের মধ্যে থাকবে তখন তুলতে মনে হবে কি আছে হালকা, আবার যখন জলের উপরে উঠে যাবে কেমন হয়ে গেল ভারী। কিন্তু ওজনের কি কোনো পরিবর্তন হয়েছে? তবু আমাদের কি মনে হচ্ছে যে বায়ুতে যখন থাকছে সেটা হচ্ছে ভারী, আর জলের মধ্যে যখন পড়ে যাচ্ছে তখন কি হয়ে গেল হালকা। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এই ফিজিক্সের ভাষায় এই আমরা কথাটাকে বলেছি কি প্লবতা। তাহলে প্লবতার সংজ্ঞা কি হলো, যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে কোনো তরলে বা গ্যাসে যদি আমরা নিমজ্জিত করি তাহলে বস্তুটার ওজনের হালকা হওয়ার যে সামর্থ্য সেটাই ফিজিক্সের ভাষায় নাম রেখেছি আমরা প্লবতা। বুঝতে পারলে কথা? একবার তুমি কি বলবা, যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে যদি কোনো তরলে বা কোনো গ্যাসে যদি নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটার ওজন কেমন হয়ে যায় হালকা। তাহলে বস্তুটার ওজনের এই হালকা হওয়ার সামর্থ্যটাকে বলা হয় প্লবতা। হয়েছে? এবার এটা কেন হচ্ছে দেখো ভালো করে দেখো। এবার ধরে নিলাম আমরা একটা এরকম পাত্রতে জল আছে, তাহলে জলের অণুগুলো এরকম ধরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো জলের অণু দেখাচ্ছি। এবার আমরা কি করছি, স্বাভাবিক অবস্থায় জলটা স্থির আছে। এবার এর উপরে আমরা একটা যে কোনো বস্তুকে এর উপরে আমরা ছেড়ে দিলাম, হয়েছে? ছেড়ে দেওয়ার ফলে কি হবে, যে জলটা আগে যত উচ্চতায় ছিল এখন ওর থেকে কমবে না উচ্চতা বাড়বে? তাহলে এখানে আমরা কি ধরে নিলাম যে জলের উচ্চতা এত দূর পর্যন্ত হয়ে গেল। বাড়লো কেন? কারণ এইখানে যেটুকু তোমার কি হয়েছে জায়গা দখল করেছে, এটা এইখানকার জলটা অপসারিত উপর দিকে চলে গেছে, উপরের দিকে চলে গেছে। বুঝতে পারছো? এবার জলের ধর্ম কি দেখো, আমরা বলেছিলাম যে যে কোনো পদার্থের অণুগুলো একটা অণুর সঙ্গে একটা বন্ধন দিয়ে যুক্ত আছে। এবার এখানে যখন আমরা কোনো বস্তুকে ভাসাচ্ছি এই দুটো অণু কোথায় চলে গেল উপরের দিকে। বুঝতে পারছো? রাবারের মতো কথা চিন্তা করো, এখানে ভাসালাম
এই দুটো কোথায় চলে গেল? উপরের দিকে। এটা কোথায় চলে গেল? নিচের দিকে। হলো? এবার কি করার চেষ্টা করবে? এই অণুটা একে এরকম ধাক্কা মারবে, এই অণুটা একে এরকম ধাক্কা মারবে। মানে এক কথায় যে জলের অণুগুলো অপসারিত হয়ে গেছে সেই জলের অণুগুলো চাইবে আমি কি করব? আগের অবস্থায় ফিরে আসবো। তাহলে এই অণুগুলো আগের অবস্থায় ফিরে আসে, তাহলে এই অণুগুলোর অবস্থা কোথায় ছিল? এই পজিশনে। তাহলে এই পজিশনে যখন আসবে তখন কি করবে? এটাকে উপরে তোলার চেষ্টা করবে। পারছো বুঝতে কথা? হ্যাঁ। তাহলে বস্তুটার ওজন কোন দিকে ক্রিয়া করছে? নিচের দিকে। অণুগুলো বল কোন দিকে প্রয়োগ করছে? উপরের দিকে। তাহলে ওর ওজনটা কি হয়ে যাচ্ছে? হালকা কি হয়ে গেল? কমে গেল। তাহলে দেখো এখানে কি করছে? একজন নিচের দিকে বল প্রয়োগ করছে ডাব্লু, ধরো আমি উপরের দিকে বল প্রয়োগ করলাম এফ। মনে হচ্ছে কি একজন এরকম উপরে ধরে আছে? বুঝতে পারছো কথাটা? এই যে দেখো এই জলের অণুগুলো কি করছে? এর উপরে বল প্রয়োগ করছে। হলো? তাহলে স্বাভাবিক অবস্থায় ধরো এখানে আমরা ধরে নিলাম যে 10 কেজি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা উপরের দিকে বল প্রয়োগ করছি, ধরে নিলাম আমরা এটা 2 কেজির সময় উপরে বল প্রয়োগ করেছি। তাহলে স্বাভাবিক অবস্থায় আমাদের ওজন কত ফিল হতো? 10 কেজি। কিন্তু 2 কেজি এটা কি করছে? জলের অণুগুলো উপরের দিকে প্রয়োগ করছে। তাহলে এখন আমাদের ওজন কত বেঁচে গেল? 8 কেজি। তাহলে এখন কার মতো ফিল করবো আমরা? 10 কেজি না 8 কেজির মতো? 8 কেজির মতো। তাহলে হালকা লাগবে না ভারী? তাহলে এই থেকে আমরা বলেছি কি প্লবতা। বুঝতে পারলে ঘটনাটা এবার কি? হ্যাঁ। তাহলে কেন প্লবতা হচ্ছে? যে যখন আমরা কোনো বস্তুকে কোনো তরল বা গ্যাসে যখন ডোবাচ্ছি, যে তরলের অণু বা গ্যাসের অণুগুলো নিজের জায়গা থেকে অপসারিত হয়ে যাচ্ছে, তারা চাইবে আমরা আবার কি পুনরায় নিজের জায়গায় ফিরে আসে। ফিরে আসার জন্য কি করবে? ওরা উপরের দিকে কি করবে? বল প্রয়োগ করবে। তাহলে বল প্রয়োগ করার ফলে এটা দেখতে পাচ্ছি আমরা যে ওজনের কি হচ্ছে? বিপরীত দিকে হচ্ছে। সেই জন্য ওজনের বিপরীত দিকে হওয়ার জন্য এটা ওজনের মানে পরিমাণকে কিছুটা কি করে দিবে? কমিয়ে দিবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্লবতা। তাহলে এখান থেকে প্লবতার দ্বিতীয় সংজ্ঞা যেতে পারে দেওয়া যেতে পারে। প্রথম সংজ্ঞা কি বললাম? যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে যদি কোনো তরলে বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করা হয়, তাহলে বস্তুর ওজনের কি হবে? হালকা হওয়ার যে সামর্থ্য অর্জন করে সেটাকে আমরা নাম বলেছি প্লবতা। দ্বিতীয় সংজ্ঞা দেখো এখান থেকে, যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে কোনো তরলে বা গ্যাসীয় পদার্থ যদি আমরা নিমজ্জিত করি, তাহলে সেই গ্যাসীয় পদার্থ বা তরলের অণুগুলো বস্তুর উপরে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করার সামর্থ্য অর্জন করে সেটার নাম দিয়েছি আমরা প্লবতা। বুঝতে পারলে কথা? হ্যাঁ। তাহলে দ্বিতীয় সংজ্ঞাটা একবার শোনো, কি বললাম? যে কোনো বস্তুকে তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে যদি নিমজ্জিত করে দিই, তাহলে সেই তরল বা গ্যাসের অণুগুলো বস্তুর উপরে কোন দিকে বল প্রয়োগ করছে? ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখে বল প্রয়োগ করার যে সামর্থ্য, সেই সামর্থ্যটাকে নাম বলেছি আমরা প্লবতা। আর যে বল প্রয়োগ করছে সেই বলটার নাম হচ্ছে প্লবক বল। হয়েছে? তাহলে এই বলটা উপরে যে বল প্রয়োগ হচ্ছে এটা কি? এটা হচ্ছে প্লবক বল। আর যে সামর্থ্য যে আমি করতে পারছি, ঠিক আছে, সেই সামর্থ্যটাকে আমরা নাম বলেছি প্লবতা। বুঝে গেল কনসেপ্ট? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের প্লবতা আর প্লবক বল। যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে প্লবক বল, যে সামর্থ্য সেটা নাম হচ্ছে প্লবতা। হয়েছে? চলো, তাহলে এই থিওরি থেকে আমরা বুঝতে পারছি যে যে কোনো বস্তুকে যে কোনো তরলে ফেলা হোক না কেন, তার উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। যেহেতু এটা ওজনের বিপরীত দিকে কাজ করছে, সেই জন্য ওজনের পরিমাণকে কিছুটা কি করে দিবে? কমিয়ে দিবে। সেই জন্য সেটা হালকা হয়ে যাবে। হলো? এবারে রাশিমালাটা আমরা দেখব। রাশিমালাটা দেখো, কনসেপ্ট বুঝে গেছে এটা? এবার রাশিমালাটা দেখো। রাশি মালা কার রাশিমালা? প্লবক বলের রাশিমালা। তাহলে ধরলাম আমরা, ভালো করে বোঝার চেষ্টা করো। থিওরি নতুন কিছু না, আগের যেগুলো থিওরি পড়েছি সেই থিওরি দিয়ে আমরা এটাকে, এটার নিচে আমরা ধরে নিলাম একটা ঘনক জাতীয় কোনো বস্তুকে ডুবিয়ে দিয়েছি। ঘনক জাতীয় কোনো বস্তুকে আমরা ডুবিয়ে দিয়েছি। এবার অনেকে জিজ্ঞেস করতে পারে ঘনকই কেন নিলাম? কারণ ক্যালকুলেশনের সুবিধার জন্য। যে কোনো পদার্থকে মানে হ্যাঁ সুষম পদার্থ আমরা নিয়েছি, ঠিক আছে। এটা আমরা ঘনকের একটা বাহুর ধরে নিলাম, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। হ্যাঁ, সবটা বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত হলো? এল। হয়েছে? উপরিতল থেকে, জলের উপরিতল থেকে উপরিতলের উচ্চতা হচ্ছে h1,
আর নিচের তলের উচ্চতা হচ্ছে H2 হয়েছে। ভাষা মিলিয়েছি না, তোমরা শুধু ক্যালকুলেশনটা দেখো যে জলের উপরি তল থেকে ঘনকের উপরের তলের উচ্চতা হচ্ছে H1, জলের উপরি তল থেকে ঘনকের নিচের তলের উচ্চতা হচ্ছে H2। এবার বলো H2 মাইনাস H1 কত হবে? L এর সঙ্গে সমান, বুঝতে পারছো? আমরা এইটুকু থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে এইটুকু পড়ে থাকলো, ঘনকের বাহুর সঙ্গে সমান। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা পড়েছি যে H গভীরতায় তরলের চাপ P কষ্ট হচ্ছে H রো G। H মানে হচ্ছে গভীরতা, রো মানে হচ্ছে ওই তরলের ঘনত্ব, G মানে হচ্ছে অভিকর্ষজতা। হয়েছে? হ্যাঁ, রোজি ফিক্স। কার উপর ডিপেন্ড করছে? H এর সঙ্গে। তাহলে P ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে H। এই কথাটাই ভালো করে এবার বোঝার চেষ্টা করো। হলো এই সাইডের মানে তল দুটি না, এই সাইডের তল দুটি না, তাহলে এই সাইডের তলের আমরা যে কোনো একটা বিন্দু এটা কনসিডার করলাম। হলো এই তলের সাইডেও আমরা এটা বিন্দু কনসিডার করলাম। তাহলে জলের উপরি তল থেকে এটার উচ্চতা যদি কি হয় H হয়, তাহলে এটার উচ্চতা কত হবে? H হবে। বুঝতে পারছো কথা? হ্যাঁ, তাহলে এবার তো এই তলের উপরে চাপ কোন দিকে পড়বে? এই দিক থেকে। এই তলের উপরে চাপ কোন দিক থেকে পড়বে? এই দিক থেকে। তাহলে দেখো দুটোর হাইট যেহেতু সমান আছে, তাহলে চাপও কি হবে? কারণ কার উপরে? চাপ কার উপর ডিপেন্ড করছে? H এর সঙ্গে। তাহলে এই তলের উপর যতটা চাপ পড়ছে এই তলের উপর সেম চাপ পড়ছে, তাহলে লব্ধি চাপ কত হলো? লব্ধি চাপ কত হলো? একজন এদিকে একজন এদিকে, দুটো সমান, তাহলে লব্ধি চাপ কত হলো? 0। দড়ি টানাটানি খেলার মতো, একজন এদিকে টানছে একজন এদিকে টানছে, হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস করে কত হয়ে গেল? 0। তাহলে এই তলের উপর যতটা চাপ পড়ছে এই তলের উপরে ততটাই চাপ পড়ছে, তাহলে দুই পার্শ্ব তলে চাপের পরিমাণ কত হয়ে গেল? 0। হয়েছে? এবার সামনের আর পিছনের তলের কথা চিন্তা করো। তাহলে সামনের তলেটা, এই তলের আমরা যে কোনো একটা বিন্দু নিলাম, পিছনের তলে ওইখানে একটা বিন্দু নিলাম, তাহলে আবার জলের উপরি তল থেকে উচ্চতা কি হবে? দুটোর সমান হবে। মানে এটা ধরো, এটা ভাবার চেষ্টা করো, এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে ঘন। আমরা এই তলের আর এই তলের কথা চিন্তা করলাম, তাহলে এখানে যতটা চাপ হচ্ছে এখানে ততটা চাপ, কত হয়ে গেল? 0। এবার আমরা এটার সামনের আর পিছনের তলের কথা চিন্তা করছি, তাহলে এটাও দেখো, এটা আমরা একটা বিন্দু নিলাম, এখানে ওই পজিশনে আর একটা বিন্দু নিলাম, তাহলে এই তলের ক্ষেত্রে চাপ কোন দিকে পড়বে? এই দিক থেকে। এই তলের উপর চাপ কোন দিক থেকে পড়বে? এই দিক থেকে। তাহলে এটা কি আছে? পরস্পরের বিপরীতমুখী, তাহলে আবার লব্ধি চাপ কত হয়ে গেল? 0। তার মানে উল্লম্ব তলগুলি যেগুলো আছে সেগুলোতে লব্ধি চাপ কত হয়ে গেল? 0। এটাতেও 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 হয়ে গেল 0। তল কটা বেঁচেছে আমাদের কাছে এখন? আর দুটো। একটা কোথায়? উপরে আর একটা নিচে। এখানে লব্ধি চাপ 0 হবে কি? না, কারণ কি আছে? উচ্চতা ডিফারেন্স আছে। তাহলে হ্যাঁ, এবার এখান থেকে কি বোঝা গেল যে যে কোনো বস্তুকে যদি আমরা ডোবাই তাহলে পার্শ্ব তলগুলিতে চাপের পরিমাণ কত? 0। তাহলে চাপ কোথায় লাগবে? উপরের তলে আর নিচের তলে। এটা বোঝা গেছে? তাহলে উপরের তলে চাপ কোন দিকে লাগবে? নিচের দিকে। নিচের তলে চাপ কোন দিকে লাগবে? উপরের দিকে। এটাকে ধরে নিলাম আমরা P1, এটাকে ধরে নিলাম P2। হয়েছে? তাহলে এটা ধরে নিলাম আমরা উপরের তলে চাপ, উপরের তলে চাপ ইকুয়াল টু হচ্ছে P1, নিচের তলে চাপ ইকুয়াল টু ধরে নিলাম P2। চাপের ফর্মুলা মনে করো, P ইকুয়াল টু হচ্ছে F/A। তাহলে উপরের তলে ঘাত, উপরের তলে ঘাত F1 ধরে নাও, তাহলে কত হয়ে যাবে? F ইকুয়াল টু হচ্ছে PA। হলো? তাহলে P1 ইনটু A। A মানে হচ্ছে এই উপরের তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সংজ্ঞা কি জানি আমরা? এটা দেখো, উপরের তলটা কি? একটা বর্গক্ষেত্র, কারণ আমরা এটা ঘনক নিয়েছি, তাহলে L স্কয়ার হয়ে গেল। তাহলে F1 ইকুয়াল টু কত হয়ে গেল? P1 L স্কয়ার। নিচের তলে, নিচের তলে ঘাত F2 ইকুয়াল টু P2 A, তাহলে P2 L স্কয়ার। এতদূর ক্লিয়ার? P মানে আবার ফর্মুলা কি জানি আমরা? H রো G। আবার পুট করে যাও এখানে, তাহলে এখানে কত হয়ে গেল? H1 রো G L স্কয়ার। এটা কত হয়ে গেল? H2 রো G L স্কয়ার। হয়েছে? এটা চাপ, এটা ঘাতটা কোন দিকে লাগছে? এটা হচ্ছে ঊর্ধ্বঘাত আর এটা হচ্ছে নিম্নঘাত। নিম্নঘাত। তাহলে সুতরাং লব্ধিঘাত, তাহলে লব্ধিঘাত F ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? F2 মাইনাস F1। F2 কেন বড় নিলাম?
F2 কেন বড় নিলাম? কারণ H2 এর মান কি আছে? বেশি আছে, হলো H1 থেকে। আর মাইনাস কেন নিলাম? কারণ পরস্পরের কি আছে? বিপরীত আছে, সেই জন্য লব্ধিটা কি হয়ে গেল? মাইনাস। বাস F2 মাইনাস F1 পুট করে দাও, তাহলে কত হয়ে গেল? দেখো এখানে রো জি এল স্কয়ার কমন যাচ্ছে, তাহলে রো জি এল স্কয়ার কমন নিয়ে নিলাম, H2 মাইনাস, তাহলে এটাও কোন দিকে লাগবে? ঊর্ধ্বঘাত, কারণ নিচের দিকে আমরা কি করছি? বেশি প্রয়োগ করছি, উপরের দিকে কম, তাহলে লব্ধিটা কোন দিকে লাগবে? উপরের দিকে। হলো, তাহলে এখানে এবার দেখো H2 মাইনাস H1 মানে আমরা কত জানি? আমরা L, তাহলে F ইকুয়াল টু কত পেয়ে গেলাম? রো জি L কিউব। হলো, এবার L কিউব মানে কি হয়ে গেল? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, ঘনকের আয়তন, তাহলে F ইকুয়াল টু কি পেয়ে গেলাম আমরা? V রো জি। হলো, এবার এটা কোন দিকে লাগছে? ঊর্ধ্বঘাত, আর ঊর্ধ্বঘাতকে আমরা ফিজিক্সের ভাষায় কি নাম দিয়েছি? প্লবক বল, হলো না? তাহলে সুতরাং প্লবক বল ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমরা? প্লবক বল ইকুয়াল টু হচ্ছে V রো জি। V মানে কি? V মানে কার আয়তন? V মানে হচ্ছে ওই বস্তুটার আয়তন, হলো। আর বস্তুটার আয়তন এটা কার সঙ্গে সমান হবে? বস্তুটার আয়তন সমান হবে যেটুকু জল অপসারিত করছে বা তরল অপসারিত করছে তার সঙ্গে সমান, হলো। এবার এখান থেকে আর একটা আমরা জিনিস বানিয়েছি, দেখো M মানে কি জানি আমরা? রো মানে কি জানি? M বাই V, তাহলে M ইকুয়াল টু কি জানি? রো V, তাহলে রো V কে চেঞ্জ করে আমরা M লিখতে পারি, তাহলে এটা কি হয়ে গেল আবার? দেখো mg, তার মানে কি হচ্ছে? ওই অপসারিত যেটুকু তরল হচ্ছে তার ওজনের সঙ্গে কি আছে? সমান। বুঝতে পারলে কথা? এটা হচ্ছে আমাদের প্লবক বল, হলো। পারবা করতে? তাহলে ভালো করে মনে রেখে দাও, প্লবক বল ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে V রো জি, আর V মানে হচ্ছে M। M মানে কি? M মানে হচ্ছে অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন মানে এটা যে ঘনকের ওজন বা অপসারিত তরলের ওজন দুটো কি হবে? সমান। মানে কি হচ্ছে? আমি যেটুকু নিচে ঢুকলাম ওইটুকুই তো কি করব? অপসারিত করব, হলো। তাহলে এটা হচ্ছে আমাদের প্লবক বল। তাহলে প্লবক বল হচ্ছে যে বস্তুর সমায়তন অপসারিত তরলের ওজন বা বস্তুর ওজন, যেটা বলো তোমার সেটাই ঠিক। এবারে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। বুঝে গেছে প্রসেস? বৈশিষ্ট্যগুলো দেখো। হ্যাঁ, ভর আর ভারের ডিফারেন্স আছে, অবশ্যই। দেখো বৈশিষ্ট্য দেখো, তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য প্লবক বল কি আছে? দেখো V রো জি, তাহলে কার কার উপর ডিপেন্ড করছে? V মানে হচ্ছে নিমজ্জিত অংশের আয়তন, কতটা নিমজ্জিত করেছি। রো মানে হচ্ছে ওই তরলে ঘনত্ব, জি মানে হচ্ছে অভিকর্ষজ তরল, হলো। তাহলে কার কার ফার্স্ট বৈশিষ্ট্য এটাই যে প্লবক বল কি কি বিষয়ের উপর নির্ভর করে? আয়তন শুধু বললে হবে না, নিমজ্জিত অংশের আয়তন, কতটা আমরা ডুবিয়েছি, নিমজ্জিত অংশের আয়তন, তরলের ঘনত্ব আর অভিকর্ষজ তরল। এবার এটার উপর ডিপেন্ড করে একটা কমন সেন্সের কোশ্চেন করা হয় যে প্লবক বল কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্লবক বল কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? না, কঠিনের ক্ষেত্রে। এখানে দেখো জি যেখানে শূন্য, জি যেখানে শূন্য সেখানে প্লবক বল হবে না। তাহলে জি কোথায় শূন্য? তাহলে জি শূন্য হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে জি শূন্য। তারপরে হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর মহাকাশে, মহাকাশে প্লবক বল প্রযোজ্য হবে না, কারণ ওখানে জি এর মান অ্যাপ্রক্সিমেট 0। বুঝতে পারলে? তাহলে ওই সব ক্ষেত্রে প্লবক বল প্রযোজ্য হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, 2 নম্বর বৈশিষ্ট্য প্লবক বল কোন দিকে ক্রিয়া করছে? উপরের দিকে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে প্লবক বল বস্তুর ওজন যেদিকে রাখবে তার বিপরীত দিকে ঊর্ধ্বমুখে ক্রিয়া করবে, হয়েছে? 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, যদি বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত থাকে, যে বস্তুটা যদি সম্পূর্ণ নিমজ্জিত থাকে তাহলে নিমজ্জিত অবস্থায় প্লবক বল কার উপর ডিপেন্ডেন্ট? দেখো আয়তন, মানে আয়তন সম্পূর্ণ নিমজ্জিত করে দিচ্ছি, তাহলে সম্পূর্ণ আয়তন রো আর জি এইচ এর উপর ডিপেন্ড করছে কি? না। তার মানে যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটা তরলের কত গভীরে আছে প্লবক বল তার উপর ডিপেন্ডেন্ট না। বুঝতে পারলে কথা? মানে এক কথায় যে ঘনকটা যদি এই পজিশনে থাকতো, এখানেও কি আছে? সম্পূর্ণ নিমজ্জিত আছে, ঘনকটা আমরা এখানেও নিয়ে চলে আসলাম। যদি এখানে প্লবক বল F হয় তাহলে এখানেও প্লবক বল হবে F। F কারণ কি? এটা উচ্চতার উপর ডিপেন্ডেন্ট না। বুঝতে পারলে কথা? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এটা আমাদের থার্ড ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটা তরলের কত গভীরতা আছে প্লবক বল তার উপর ডিপেন্ডেন্ট না, কারণ এখানে প্লবক বলে H রিলেটেড কোনো রাশি নেই।
হয়েছে। 4 নম্বর ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যদি আংশিকভাবে নিমজ্জিত থাকে। আংশিকভাবে যদি নিমজ্জিত থাকে, প্রথমে সম্পূর্ণভাবে নিমজ্জিত কথা বলছি। সম্পূর্ণভাবে যদি নিমজ্জিত থাকে তাহলে প্লবক বল বস্তুর অবস্থা মানে কঠিন আছে, তরল আছে না গ্যাসীয় আছে, ঠিক আছে, বস্তুর আকার ঘনক আছে, আয়তক্ষেত্র আছে, বর্গক্ষেত্র আছে, গোলক আছে না এবড়োখেবড়ো আছে, ভর কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না। ভালো করে শুনুন, যখন বস্তুটা সম্পূর্ণভাবে নিমজ্জিত হবে প্লবক বল বস্তুটার ভর, আয়তন, আকৃতি, অবস্থা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু যদি আংশিকভাবে সম্পূর্ণ মানে নিমজ্জিত থাকে তাহলে অবস্থা, আকৃতির উপর ডিপেন্ডেন্ট না হলেও ভরের উপর ডিপেন্ডেন্ট। কারণ ভর কার সঙ্গে সমান আছে? ভি ইন্টু রো ইন্টু ভি। তাহলে আংশিক যদি নিমজ্জিত থাকে তাহলে সম্পূর্ণ আয়তন কি নেয়? নিমজ্জিত নেয়। তাহলে সম্পূর্ণ যদি এটা নিমজ্জিত না থাকে তাহলে সম্পূর্ণ ভর অভাব হলো। তাহলে এটা 4 নম্বর বৈশিষ্ট্য কি হলো? যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় প্লবক বল বস্তুর ভর, আয়তন, আকৃতি, অবস্থা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু আংশিক নিমজ্জিত অবস্থায় আকৃতি, আয়তন, অবস্থার উপর ডিপেন্ডেন্ট না হলেও ভরের উপর নির্ভরশীল। হয়েছে? একবার আর রিমাইন্ড করো বৈশিষ্ট্য। প্রথম কি বললাম? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্লবক বল বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, তরলের ঘনত্ব, অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ডেন্ট। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে প্লবক বল বস্তুর ওজনে বিপরীত দিকে ঊর্ধ্বমুখী ক্রিয়া করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় প্লবক বল তরলের কত গভীরতায় আছে সেই গভীরতার উপর ডিপেন্ডেন্ট না। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যদি সম্পূর্ণ নিমজ্জিত থাকে বস্তুর অবস্থা, আকৃতি, আয়তন, ভর কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু আংশিকভাবে যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে ভরের উপর নির্ভরশীল, বাকি উপর নির্ভরশীল কত মনে আগুন ডায়াগনিক প্লাস থাকুক আছে। তাহলে এত ঠিক আছে।